অধ্যায় ৩ দুর্ভাগ্যের মাঝে সৌভাগ্য সুজনের বাড়ির পরিবেশটা থমথমে ঝড়ের আগের মতো ভারী। উঠানের মাঝে সরলা চুপ করে দাঁড়িয়ে, খোলা চুল তার অশ্রুহীন চোখ দুটোকে আড়াল করে রেখেছে। তার ভাবি আর ননদ মিতু হাত গুটিয়ে বিজয়ীর মতো ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। ও গায়ে হাত তুলেছে। এই বাড়িতে ওর মতো মেয়ের কোনো জায়গা নেই, ভাবিস্বরে ঘোষণা করল। সুজন, যে স্বামীকে সরলা একসময় মন দিয়ে ভালোবেসেছিল, আজ তাকে বড্ড অচেনা লাগছিল। সে স্ত্রীর চোখের দিকে না তাকিয়ে তোতাপাখির মতো অভিযোগের পুনরাবৃত্তি করল, তুমি আমার বোনকে মেরেছ। আমি এমন বউ রাখতে পারব না। আমি তালাক চাই। সরলা কোনো সাফাই গাইল না। সে জানত এই বাড়িতে সত্যিটা হিংসার কারণে বিকৃত হয়ে গেছে। তার কথা বাতাসের সাথে মিলিয়ে যাবে। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটল। যখন সুজন স্পষ্টভাবে তালাক শব্দটি উচ্চারণ করল, তখন তার ব্যথিত হৃদয়ে এক অপ্রত্যাশিত প্রশান্তি নেমে এল। ডাক্তার তাকে তার দুর্বল হার্টের কথা মনে করিয়ে দিয়েছিলেন, যে কোনো মানসিক আঘাত বা চাপ তার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। তাকে ভালো থাকতে হবে, সুখী থাকতে হবে বাঁচার জন্য। আর হয়তো এটাই সেই মুক্তি। সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তে আসা এক সৌভাগ্য। ঠিক আছে, সে হাসল, এমন এক উজ্জ্বল হাসি যা সবাইকে অবাক করে দিল। তালাক যদি তোমাকে খুশি করে, তাহলে তাই হোক। সুজন আর তার পরিবার হতবাক। তারা আশা করেছিল কান্না আর অনুনয় বিনা। কিন্তু তার বদলে সরলা অদ্ভুতভাবে খুশি। সে তার কিছু পুরনো কাপড় গোছাল, তারপর গুনগুন করে গান গাইতে গাইতে সেই দরজা দিয়ে বেরিয়ে গেল যা একসময় তার নিজের বাড়ি ছিল। সুজন রেগে চিৎকার করে উঠল, তুমি কি পাগল হয়ে গেছ? তালাক হয়েছে আর তুমি গান গাইছ? সরলা শুধু ফিরে তাকাল, তার মুখে হাসি থাকলেও চোখে ছিল জল যা কেউ দেখতে পায়নি। আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। পরিচিত গলি থেকে বেরিয়ে সরলা বুঝতে পারছিল না কোথায় যাবে। সে একা। কিন্তু ভাগ্য বোধহয় ভালো মানুষদের ওপর বেশিক্ষণ রুষ্ট থাকে না। যখন সে উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল, তখন এক উষ্ণ ডাক কানে এল, সরলা, মা। তিনি ছিলেন রহিম চাচা, একজন বয়স্ক প্রতিবেশী যাকে সে খুব সম্মান করত। তিনি বারান্দায় বসে গরম চায়ে চুমুক দিচ্ছিলেন। সরলার সব কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পাশের একটি খালি ঘরের দিকে ইঙ্গিত করলেন। আমি একাই থাকি। ওই ঘরটা খালিই পড়ে আছে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে এখানেই থাকো। এটাকে নিজের বাড়িই মনে করো। সরলা কেঁদে ফেল, কিন্তু এবার তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। একটা দরজা বন্ধ হয়ে গেলেও তার চেয়েও উষ্ণ এবং দয়ালু আরেকটি দরজা খুলে গিয়েছিল। এটা কি এক আশ্চর্য সৌভাগ্য নয়? পরের দিন সকালে, যখন সরলা রহিম চাচাকে উঠান পরিষ্কার করতে সাহায্য করছিল, তখন সে বাড়ির উল্টোদিকে একটি পুরনো, বন্ধ মুদি দোকান দেখতে পেল। ওই দোকানটা? সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। রহিম চাচা বললেন, ওটা তো অনেক দিন ধরেই বন্ধ। আমি ভাড়া দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ভালো লোক পাইনি। সরলার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে পারবে। সে নিজে ব্যবসা করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। সে ইতস্তত করে রহিম চাচাকে তার পরিকল্পনার কথা বলল। অবাক হয়ে সে দেখল, চাচা শুধু রাজি হলেন না, বরং প্রথম ৩ মাসের ভাড়াও নেবেন না বলে দিলেন। ধরো, আমি আমার নতুন মেয়ের ওপর বিনিয়োগ করছি, তিনি স্নেহের সাথে হাসলেন। ভাগ্য যেন তার সঙ্গ ছাড়ছিল না। যখন গ্রামের লোকেরা সরলার দোকান খোলার কথা জানতে পারল, তখন সেলিনা এবং তার অন্য ভালো বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে এল। কেউ টাকা দিল, কেউ শ্রম। তারা একসাথে হাটে গিয়ে দোকানের জন্য জিনিসপত্র কিনল, বিস্কুটের প্যাকেট, শ্যাম্পুর বোতল থেকে শুরু করে চালের বস্তা, চিনির প্যাকেট পর্যন্ত। এই উষ্ণ প্রতিবেশী সুলভ আচরণ আর পারস্পরিক সহযোগিতা ছিল তার সবচেয়ে বড় সম্পদ, এক এমন সৌভাগ্য যা টাকা দিয়ে কেনা যায় না। আশার আলো নামের সরলার ছোট্ট দোকানটি সবার দোয়ায় চালু হল। ব্যবসা প্রত্যাশার চেয়েও ভালো চলছিল। সরলা তার মিষ্টি ব্যবহার আর সততার মাধ্যমে দ্রুতই গ্রাহকদের মন জয় করে নিল। প্রতিদিন দোকানে মানুষের ভিড় দেখে তার জীবনটাকে নতুন করে সুন্দর মনে হতে লাগল। সে এমন এক আনন্দ আর স্বাধীনতা খুঁজে পেয়েছিল যা আগে কখনো পায়নি। কিন্তু সরলার সুখ তার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকের চোখে কাটার মতো বিঁধছিল। মিতু আর ভাবির প্ররোচনায় সুজন অপমানিত বোধ করতে লাগল। যে স্ত্রীকে সে তাড়িয়ে দিয়েছে, সে এত ভালোভাবে জীবন কাটাবে? হিংসা আর অহংকার তার বিবেককে গ্রাস করল। এক অন্ধকার রাতে, যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, সুজন তার বখাটে বন্ধুদের আদেশ দিল, ওই দোকানে আগুন লাগিয়ে দে। সব পুড়িয়ে ছাই করে দে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল, সরলার আশার আলোকে গ্রাস করে নিল। সব পুড়ে ছাই হয়ে গেল।
পরের দিন সকালে সরলা তার দোকানের ধ্বংসস্তূপের সামনে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কষ্টটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল সে আর দাঁড়াতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে এর মধ্য থেকেই আরেকটা সৌভাগ্য জন্ম নিল। গ্রামের একটি ছেলে রাতে জেগে পড়াশোনা করার সময় সুজনের লোকদের আগুন লাগাতে দেখেছিল। সে পুরো ঘটনাটা তার বাবা-মাকে জানায়। খবরটা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যখন মিতু আর ভাবি সাদল বলে এসে সরলার উপর দোষ চাপাতে চাইল যে সে নিজেই দোকানে আগুন লাগিয়েছে, তখন পুরো গ্রাম তার পক্ষে সাক্ষী দিল। রহিম চাচা, সেলিনা এবং অন্যান্য গ্রামবাসীরা সরলাকে ঘিরে ধরে তাকে রক্ষা করল। আমরা নিজেরাই সুজনের লোকদের এই কাজ করতে দেখেছি। সত্য উন্মোচিত হল। সুজন এবং তার সঙ্গীরা পুলিশের হাতে ধরা পড়ল। মিতু আর ভাবি লজ্জায় মুখ লুকাতে পারছিল না। ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে সরলা আর কাঁদছিল না। সে জানত যে সে তার দোকান হারিয়েছে, কিন্তু সে তার চেয়েও মূল্যবান কিছু পেয়েছে: সত্য, ন্যায়বিচার এবং একটি পুরো সম্প্রদায়ের ভালোবাসা। সবাই আবার একসাথে হাত লাগাল, কেউ ইট দিল, কেউ সিমেন্ট, সরলার জন্য আরও বড় এবং সুন্দর একটি দোকান তৈরি করার জন্য। সবার ভালোবাসার মাঝে দাঁড়িয়ে সরলা হাসল। যে তালাকটিকে সে তার জীবনের শেষ বলে মনে করেছিল, সেটাই আসলে ছিল এক সৌভাগ্যময় নতুন শুরু। ভাগ্য তার কাছ থেকে একজন খারাপ স্বামী এবং একটি বিষাক্ত পরিবার কেড়ে নিয়েছে, কিন্তু বিনিময়ে দিয়েছে স্বাধীনতা, একজন দয়ালু পিতা, সৎ বন্ধু এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ। দুর্ভাগ্য কেটে গেছে, আর এখন সত্যিকারের সৌভাগ্যের সূচনা হয়েছে।